বিছানায় শুয়ে থাকা ননদ রিমার পাশে সুপের বাটি নিয়ে বসে আছে পাখি। বিছানায় শুয়ে শুয়ে চিৎকার না করে একেবারে মরে গেলেই তো হতো, আপদ দেখতে হতো না আর আমাকে। সত্য সব উটকো ঝামেলা এসে জুটেছে আমার ঘাড়ে। বলি, মরে যেতে পারিস না তুই? তুই মরে গেলে তো আমার অর্ধেক কাজ কমে যায়, আবার আমার স্বামীর টাকাও বেঁচে যায়। ভাবি, আমিও তো বলি, এভাবে বাঁচার চেয়ে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। একেবারে আল্লাহ নিয়ে নিলেই তো হতো, তোমাদের এভাবে ভাবতেও হতো না, আর আমি বিরক্ত করতাম না কাউকে, তুমিও বেঁচে যেতে। তুমি না ঘুমাচ্ছিলে? আমার বলা কথা শুনতে পেলে কি করে রিমা? আমি ঘুমিয়েছিলাম ভাবি, কিন্তু ঘুম আমার একটু আগেই ভেঙে গেছে। চোখগুলো জ্বলছিল খুব, না জানি আবার নতুন কোন রোগ বাঁধালাম আমি, সেজন্য চোখ বন্ধ করে শুয়েছিলাম। আর তুমি ভেবেছ আমি বুঝি ঘুমিয়ে গেছি। আমি বুঝতে পারিনি, আসলে তোমাকে ওভাবে বলা ঠিক হয়নি। আরে ভাবি, তুমি এরকম করছো কেন? ভাগ্যি শুয়েছিলাম আমি, নইলে তোমার মনের কথাগুলো জানতে পারতাম কি করে বলো দেখি। আমি ভুল কি বলেছি? বিয়ে তো হয়নি এখনো তোমার, সেজন্য এখনো বুঝছো না কিছু। যদি বিয়ে হতো বুঝতে তাহলে, যে সারাদিন সংসারে খাটাখাটি করে সংসারে তোমার মতন বড় একটা থামড়া ননদের সেবা যত্ন করতে কতটা বিরক্ত লাগে। নেহাত আমি ভালো মানুষ, সেজন্য কিছু বলি না, চুপচাপ তোমার সব কাজ করে দেই। অন্য মেয়ে হলে দেখতে এতক্ষণে কি বলতো, তোমার কাজ তো করে দিবে দূরের কথা, সে তুলনায় আমি তেমন কিছুই বলিনি। সেজন্যই তো বলছি ভাবি, আল্লাহ যদি সত্যি সত্যি আমাকে নিয়ে যেত তাহলেই ভালো হতো। শোনো রিমা, তুমি যতটা খারাপ ভাবছো আমাকে, আমি ততটা খারাপ নই কিন্তু। তুমি চিন্তা করো না ভাবি, তোমাকে আমার সেরকম কোনো কাজই করতে হবে না, আমি এখন থেকে নিজে নিজে সব কাজ করে নিতে পারবো। হ্যাঁ, তোমাকে কাজ করতে দেই, আর তোমার ভাইয়ের কথা শুনে বলি কাজ তো করতেই পারবে না, উল্টো কাজ বাড়িয়ে দিবে আমার। না না ভাবি, আমি তোমাকে ঘরের কাজে সাহায্য করতে পারি আর না পারি, আমি আমার কাজগুলো ঠিক করে নেব। এভাবে আর অসুস্থতার দোহাই দিয়ে কতদিন থাকবো বলো? বুদ্ধি হয়েছে তাহলে, ঠিক আছে, তুমি যখন করতে চাইছো তাহলে করো, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে নিয়ে যদি তোমার ভাই আর আমার ভেতরে কোনো অশান্তির সৃষ্টি হয় তাহলে দেখো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কিন্তু। সেসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার বোঝা উচিত ছিল, অসুস্থতার দোহাই দিয়ে বিছানায় পড়ে থাকা ঠিক না। তোমরা এমনিতে সাংসারিক কাজ করে থাকো, তার উপরে তুলি আছে, ওকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। আমি সব করে নেব, তুমি ভেবো না আর। ভালোই হলো তাহলে, কাজ যখন নিজে নিজে করতে পারবে তখন এই স্যুপগুলো আশা করি আমার খাইয়ে দিতে হবে না তোমাকে। নিজের কাজ যখন নিজে করতে পারবে তখন স্যুপটুকু খেয়ে নিও। রিমার কথা শুনে পাখি চলে যায়। স্যুপের বাটিটা রিমার বিছানার পাশে রেখেই চলে যায় ঘর থেকে। রিমা স্যুপের বাটিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের বাটিটা আগের জায়গায় রেখে দেয়। খাবার যেন তার গলা দিয়ে নামবে না। বাবা মা মারা যাবার পর ভাইয়াই তাকে মানুষ করেছে। ভাইয়ের বিয়ে হয়েছে 2 বছর হতে চলল। 6 মাস আগে একটা কঠিন অসুখের কবলে পড়ে রিমা। সে অসুখের কারণে নিজের কাজ নিজে ঠিকমতো করতে পারে না, বলতে গেলে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয়। কাজ তো করবে দূরে থাক, তাকে খাওয়ানো গোসল করানো সব তার ভাবিই করে দেয়। ওয়াশরুমেও যায় ভাবির সাহায্যে, সেজন্যই তার ভাবির তার উপর এত রাগ। তবে আজকে ঘুমানোর ভান ধরে থেকে ভাবির মুখ থেকে এসব কথা শোনার পর রিমা সিদ্ধান্ত নিয়েছে সে আর ভাবির উপর নির্ভর করবে না। অনেক হলো, এবার নিজে পারলে করবে, নইলে নাই। যদি ডাক্তার বলেছে পুরোপুরিভাবে সেরে উঠতে সময় লাগবে, কিন্তু আজ ভাবির মুখ থেকে এসব কথা শোনার পর আর ইচ্ছে হলো না বিশ্রাম করার। কষ্ট হলেও বিছানা থেকে উঠে বসলো একটু করে। একটু পর ডাইনিং টেবিলে খেতে বসেছে জাকির আর তুলি। তখনই পাখি জাকিরকে উদ্দেশ্য করে বলল, আর কতদিন এভাবে হবে জাকির? তোমাকে বললাম একটা ব্লেন্ডার মেশিন কিনে আনো, তুমি আনছোই না। এটা দরকার খুব, বুঝছো না কেন তুমি? আহ পাখি, তুমি আবার শুরু করলে। একটা ব্লেন্ডার মেশিনের দাম কম করে হলেও 5,000 টাকা হবে। আপাতত আমার হাতে এত টাকা নেই, তুমি শিলনোড়াতে কাজ চালিয়ে নাও না। হ্যাঁ, শিলনোড়াতে বসে কাজ করতে যে আমার কষ্ট হয় সেই খেয়াল কি তোমার আছে? কোমরে ব্যথা করে মশলা বাটতে গেলে, আমার কোনো কিছুর খেয়াল থাকবেই বা কেন? আমার কিছুতে তোমাদের কারোর কানা যায় না। জাকির প্রচুর রেগে বলল, ধুর, তুই থাক তোর খ্যান নিয়ে। সারাদিন কাজ করার পরও যদি বাড়িতে এসে তোর সব খ্যান শুনতে হয় তাহলে দরকার নেই আমার বাড়িতে থাকার, যাচ্ছি আমি। এই বলে জাকির হনহন করে রাগ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। পাখি পিছু ডেকেছে কয়েকবার, কিন্তু শোনেনি। জাকির একটা গাড়ি চালায়, সেটা দিয়ে তাদের জীবন চলে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, রাত পেরিয়ে গেছে, অথচ জাকির এখনও বাড়িতে ফিরছে না। এদিকে আজকে জাকিরের অফিসও বন্ধ। দুপুরে না খেয়ে মানুষটা কোথায় গেল? এবার বেশ চিন্তা হচ্ছে পাখির। জাকিরের নাম্বারে ফোন দিতেই ফোন বন্ধ বলল বেশ কয়েকবার। এবার পাখির চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। এরই ভেতর দরজায় কলিং বেল বাজতেই পাখি দরজা খুলে দেখে রিফাত। পাখিকে কিছু না বলে রিফাত জাকিরকে ধরাধরি করে রুমে নিয়ে শুইয়ে দিল। জাকিরের মাথায় ব্যান্ডেজ করা আছে, তা দেখে বেশ ভয় পেয়ে গেল পাখি। ভাবি, কাঁদবেন না আর, কেঁদে কিছুই হবে না, বরং নিজের মনকে শক্ত করুন, কারণ আমি এমন এক খবর দিতে যাচ্ছি আপনাকে, নিজেকে শক্ত করতে হবে। তুমি কি বলবে এক্ষুনি, বলো ভাই। দুপুরে জাকির গাড়ি নিয়ে বেরিয়েছিল, মন মেজাজ ঠিক ছিল না মনে হয়। গাড়ি নিয়ে বের হতে অ্যাক্সিডেন্ট করে বসে।
তখন আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই জাকির ভাইকে। ওনার ফোন ছিল না বলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তাই এখন জাকির ভাইকে ধরাধরি করে আপনাদের বাসায় এনেছি, কারণ ভাইয়ার এখন পুরো বেড রেস্ট প্রয়োজন। আঘাত খুব গুরুতরভাবে লেগেছে। রিফাতের কথা শুনে পাখি কান্না করে দেয়। উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করে, বেড রেস্ট কেন রিফাত? জাকিরের কি গুরুতর কিছু হয়েছে বলো? তুমি খুলে কেন বলছো না আমাকে? আমার যে খুব ভয় হচ্ছে। ভাবি, জাকির ভাইয়ের একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। উনি আর নিজে নিজে চলাফেরা করতে পারবেন না আগের মতন। ওনাকে আপনার সাহায্য নিয়ে তারপর চলতে হবে। যদিও বা ডাক্তার বলেছে ভালো করে চিকিৎসা করলে জাকির ভাই ভালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে চিন্তা নেই। কিন্তু ভাইয়ার এখন আপনার সাহায্য ছাড়া চলাফেরা করতে খুবই কষ্ট হবে। রিফাতের কথা শুনে উপস্থিত ঘরে থাকা রিমা, পাখি সবাই কেঁদে ফেলল। বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল রিফাত। সে মানুষটি কিনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে। একদিকে যেমন সংসার খরচের কথা শুনে মাথায় হাত পড়েছে পাখির, অপরদিকে জাকিরের চিকিৎসা কি করে করাবে সেটা ভেবে কুল পাচ্ছে না। সংসারে চলবে না ঠিক মতো, কি করে জাকিরের ট্রিটমেন্ট করবে? পাখি নিজেকে নিজের মারতে ইচ্ছে করছে। তখন যদি সে জাকিরের সঙ্গে ওরকম ব্যবহার না করত, তাহলে বোধহয় জাকির রেগে বাড়ি থেকে ওভাবে বের হতো না, আর অ্যাক্সিডেন্টও হতো না। জাকিরের মাথার পাশে বসে কপালে হাত দিয়ে সে সবই চিন্তা করছে পাখি। আমি জানি ভাবি, তুমি এখন কি ভাবছ, সংসার চলবে কি করে, আর ভাইয়ার চিকিৎসাও বা হবে কি করে। তুমি চিন্তা করিও না, টাকার ব্যবস্থা আমি করব। তুমি কি করবে রিমা? ভাবি, সকালে তুমি বলার পর আমি টিউশন খোঁজার চেষ্টা করি আমার এক পরিচিত বন্ধুদের দিয়ে। অসুস্থ হবার আগে, তুমি আসার আগে আমি টিউশনি করে টুকটাক খরচ চালাতাম। ওরা বলেছে বাচ্চারা আমার বাড়িতে আসবে, আমি ওদের পড়াবো। কথা ঠিক হয়ে গেছে, 10টা বাচ্চা আসবে, 10,000 টাকা দিবে। আমি অসুস্থ শরীর টেনে বাইরে যেতে পারবো না, তাই ওরাই আসবে সেজন্য। আর আমি আগে যে টুকটাক টাকা ইনকাম করতাম সেগুলো আছে আমার কাছে। আপাতত এই মাসটা সেগুলো দিয়ে চলি, তারপর বাকিটা দেখা যাবে। রিমার কথা শুনে পাখি আনন্দে রিমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পাখি করুণ স্বরে বলে, তুমি এত ভাবছ? সকালবেলা আমি তোমাকে কত কি বললাম, অথচ বিপদের সময় তুমি কাজে আসলে। দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি রিমা, ক্ষমা করে দিও আমাকে। ছি ছি ভাবি, ক্ষমা চেয়েছো কেন তুমি? এতদিন ভাইয়া আমাকে দেখেছে না, আমি দেখব না কেন বলো? ইনশাল্লাহ ভাইয়া খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। দেখো, আমরা আবারও আগের মতন হাসি খুশি দিন পার করব। পাখি খুশি হয়ে বলল, তাই যেন হয় বোন, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আরে মাহিমা, এতদিন পর কোথা থেকে আসলি? অনেকদিন পর তোকে দেখলাম। দরজা খুলে নিজের প্রাণপ্রিয় ছোটবেলার বান্ধবীকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় রূপা। কিচেনে কাজ করছিল সে। হঠাৎই কলিং বেল বেজে ওঠায় দরজা খুলে বান্ধবীকে দেখে রূপা। এরপর উক্ত কথাটি বলে জড়িয়ে ধরে মাহিমাকে। মাহিমাও রূপাকে জড়িয়ে ধরে উত্তর দেয়, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তো তোর কোনো খোঁজই ছিল না, স্বামীর সাথে শহরে চলে আসলি। আমারও পরীক্ষা শেষ, তাই তোর বাবার থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম তোকে দেখতে। আয় ভেতর আয়। রূপার বিয়ে হয়েছে 1 বছর হলো। রূপা গ্রামের মেয়ে, বিয়ের পর স্বামীর সাথে শহরে চলে আসে, তাই দুই বান্ধবীর দেখা বন্ধ হয়ে যায়। ফোনে অবশ্য কথা হতো, কিন্তু সেটা মাঝে মাঝে। রূপা মাহিমাকে নিয়ে সোফায় বসে জিজ্ঞাসা করল, আসার আগে খবর তো দিতে পারতি। তোকে সার্ভার দিতে কিছু জানাইনি, সেজন্য আঙ্কেলকে বলে ঠিকানা নেওয়া। আচ্ছা বাদ দে, কেমন আছিস বল? এই তো চলছে দিনকাল। তোর কি অবস্থা? সংসার জীবন কেমন চলে? আমারও এই চলছে একভাবে। স্বামী সারাদিন অফিসে থাকে, আমি বাসায় রান্না করি, খাই দাই, ঘুমাই। বিন্দাস লাইফ। তা তো শ্বশুর শাশুড়ি ননদ যা কিছু নেই? সবাই আছে, গ্রামে থাকে। ও আয়, তোকে রুম দেখিয়ে দে, ফ্রেশ হয়ে নে, আমি কিছু নাস্তা বানাই। মাহিমাকে কথাটা বলেই রূপা মাহিমাকে গেস্ট রুম দেখিয়ে কিচেনে গিয়ে নাস্তা বানাতে শুরু করলো। মাহিমা ফ্রেশ হয়ে রূপার কাছে আসে। তাকে দেখেই রূপা বলে, কিরে তুই আসতে গেলি কেন? সারাদিন জার্নি করে আসলি, রেস্ট নে। না ঠিক আছে, আমি তোর হাতে হাতে সাহায্য করে দিই, চল। তোর স্বামী কখন আসবে অফিস থেকে? সন্ধ্যা হয়ে আসলো, এখনই এসে যাবে। দুই বান্ধবী এভাবে টুকটাক করে গল্প করতে করতে রান্না শেষ করে। রান্না শেষ করে ফ্রেশ হয়ে দুজনেই চা বিস্কুট খেয়ে সোফায় বসে যায় আড্ডা দিতে। অনেকদিন পর দুই বান্ধবী একে অপরকে কাছে পেয়ে সুখ দুঃখের গল্প করা শুরু করলো। এর মাঝেই আবার কলিং বেল বেজে ওঠে। ওই দেখ, তোর ভাই বুঝি চলে এলো, তুই বস, আমি দরজা খুলে দিয়ে আসছি বলেই রূপা দরজার দিকে যায়। দরজা খুলে দিতেই রূপা তার স্বামী আলফাজকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। রূপাও প্রতি উত্তরে মুচকি হাসে। এরপর আলফাজ ভেতরে ঢুকতেই মাহিমাকে দেখতে পায়। সে রূপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রূপা, ইনি কে? আমার ছোটবেলার বান্ধবী মাহিমা। হো, আগে দেখিনি তো, তাই চিনি না। ভালো আছেন আপনি? মাহিমা এতক্ষণে ইতস্থিত হয়ে বসেছিল। আলফাজ প্রশ্ন করাতেই সে একটু হাসার চেষ্টা করে বলে, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রূপা, আমি রুমে গিয়ে ফ্রেশ হই, টেবিলে খাবার সাজাও গিয়ে। আচ্ছা।
আলফাজ রুমে যেতেই রূপা ডাইনিং রুমে গিয়ে টেবিলে খাবার সাজায়। এদিকে মাহিমা আলফাজকে দেখে মনে মনে পছন্দ করে ফেলে। কত সুন্দর একটা মানুষ। হঠাৎই রূপাকে হিংসা হতে লাগলো মাহিমার। রূপার থেকে সে অনেক বেশি সুন্দরী, সেখানে রূপা এত সুদর্শন স্বামী পেয়েছে। মাহিমা মনে মনে ভেবে নেয়, যেভাবেই হোক এখান থেকে আলফাজের মন ঘুরিয়ে নেবে রূপার উপর থেকে। রূপা খাবার সাজিয়ে আলফাজ আর মহিমা দুজনকে ডাক দেয়। মাহিমা আলফাজ রুম থেকে বের হওয়ার অপেক্ষা করে। আলফাজ বেরিয়ে আসতেই সে আগ বাড়িয়ে বলে, আপনার কাজকর্ম কেমন চলছে ভাইয়া? জি ভালো। রূপা খেতে ডাকলো, চলেন যাই। জি চলেন। ডাকছি কখন থেকে, এখন আসলো তোমরা? বসো, সবাই বেড়ে নিয়ে খাবো। রূপা খাবার সার্ভ করে দেয়। আলফাজের পাশে বসেই খেতে বসে। তিনজন গল্প করতে করতে খাবার খেয়ে নেয়। মহিমা আর চোখে আলফাজকে দেখছে। সে রূপাকে মাছ বেছে খেতে সাহায্য করছে। মহিমা তা দেখে রাগে কাঁপছে শুধু। দুজনকে একসাথে সহ্য করতে পারছে না কেন জানি। সে তাড়াহুড়ো করে খাবার খেয়ে উঠে যায়। রূপা তা দেখে বলল, এত তাড়াতাড়ি খাওয়া হলো তোর? আসলে পেট ভরে গেছে তাই। যে রুমে ফ্রেশ হলাম ওখানে কি ঘুমাবো? হ্যাঁ যা। আলফাজ নীরব থাকলো, কিছু বলল না। মাহিমার চাহনি তার কাছে ভালো ঠেকছে না। মাহিমা চলে যেতে রূপা আর আলফাজও খেয়ে নেয়। পরদিন শুক্রবার, আলফাজের অফিস বন্ধ। সে দেরি করে ঘুম থেকে উঠে। রূপাকে পাশে না পেয়ে চেয়ে রূপাকে ডাকে। এরপর ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বেরোতে দেখে মাহিমা চা হাতে দাঁড়িয়ে আছে। তা দেখে আলফাজ জিজ্ঞাসা করে, আপনি চা আনলেন? রূপা কোথায়? আসলে ভাইয়া রূপা একটু বাজারে গেছে, তাই আমি আনলাম। আমাকে ডাকলেই হতো, সে গেল কেন? মাহিমার থেকে চায়ের কাপ নিতে নিতে কথাটা বলল আলফাজ। মাহিমা উত্তরে বলে, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকেনি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। আপনি এত সুদর্শন পুরুষ হয়ে বিয়ে করলেন রূপার মতো একটা কালো মেয়েকে, ব্যাপারটা কেমন যেন? আপনি ওর বান্ধবী হয়ে এসব বলছেন? শুনুন, মানুষের মনটাই আমার কাছে সব। ফার্দার এমন কথা বলবেন তো রূপাকে বলতে বাধ্য হব যেন আপনাকে চলে যেতে বলে। কি দেখেছেন ওর মাঝে যে আমাকে এভাবে অপমান করছেন? দেখুন আলফাজ সাহেব, আমি ওর থেকে অনেক সুন্দরী। আপনি ওকে ছেড়ে আমায় ভালোবাসতে পারেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আলফাজ সাহেব। কথাটা বলেই মাহিমা আলফাজকে জড়িয়ে ধরতে চায়। আলফাজ রেগে সপাটে মাহিমাকে চড় মারে আর বলে, আপনি আমার বউর বান্ধবী না হলে আপনাকে খাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। খালের উপর বান্ধবী বলে বেঁচে গেলেন। আলফাজ চায়ের কাপ নিয়ে বের হয়ে যায়। মাহিমা রাগে অপমানে দাঁতে দাঁত পিষে। সে মনে মনে বলে, বউর প্রতি ভালোবাসা না, এটা যদি নষ্ট না করি আমার নামও মাহিমা না। পরের দিন সকালবেলা আলফাজ ব্রেকফাস্ট করে টিফিন সাজিয়ে অফিসে চলে গেল। মাহিমা রুম থেকে বের হয়। রূপা তখন টেবিল গোছাচ্ছিল। সে মাহিমাকে দেখে বলে, এখন ঠিক আছিস তুই? এখন ঠিক আছে। তাহলে বস, একসাথে নাস্তা করি। আমি তো ভেবেছিলাম নাস্তা সাজিয়ে তো রুমে নিয়ে একসাথে খাবো, কিন্তু তুই তো এখানে এসে গেলি। আচ্ছা বস, একসাথেই খাই। মাহিমা বসতে রূপা খাবার সার্ভ করে দেয়। এরপর সেও বসে পড়ে খেতে। দুজনেই নীরবে খেতে থাকে। খেতে খেতে মাহিমা ইতস্থিত করে রূপাকে বলে, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। কিছু মনে করবি না তো? আরে বল, সমস্যা নেই। আমি তো কি মনে করব? আসলে গতকাল তুই যখন বাজারে গেলি, ভাইয়া আমায় বাসায় একা পেয়ে আমার সাথে বাজে কাজ করার চেষ্টা করেছে। পরে তুই এসে যাওয়ায় আমি বেঁচে গিয়েছি। আমায় মেরে ফেলার হুমকি দিয়েছে, তোকে বলতে বারণ করেছে। সেজন্য গতকাল ভাইয়ার সামনে আসিনি। আজ আমায় চলে যেতে বলেছে। কথাগুলো বলেই মাহিমা বাম হাত মুখে নিয়ে ন্যাকা কান্না জুড়ে দেয়। রূপা হতবাক হয়ে তাকিয়ে আছে মাহিমার দিকে। এসব কি বলছে মাহিমা? নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না রূপা। সে মাহিমাকে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করে, কিসব বলছিস আবুল তাবুল? আলফাজ এমন কাজ করতেই পারে না। আমি তোর সে ছোট্টবেলার বান্ধবী। আমার কথা তোর বিশ্বাস হয় না রূপা? আমার কি লাভ তোকে মিথ্যা বলে? রূপা মাহিমার কথায় আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। সে এলো পায়ে নিজের রুমে চলে যায়। মাহিমা রূপা চলে যেতেই কান্নার অভিনয় ছেড়ে হেসে ওঠে। বিড়বিড় করে বলে, এই মাহিমাকে চড় মারা তাই না? এবার আপনার সুখের সংসারে আগুন জ্বলবে আলফাজ। আলফাজ ঘরে ঢুকতেই দেখে রূপা এলো চলে বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। আলফাজ রূপার সামনে হাঁটু মুড়িয়ে বসল। গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রূপা, তোমার এই অবস্থা কেন? রূপা চোখ তুলে তাকায়। সে অগ্নি চোখে আলফাজকে বলে, আমার এই অবস্থা করে বলছো এই অবস্থা কেন? মানে কি বলছো? কাল আমি বাজারে গেলাম আর সেই সুযোগে তুমি মাহিমার সাথে। বলে রূপা আবার কান্না করে ফেলে। আলফাজ হতবুদ্ধির ন্যায় রূপাকে দেখছে। সে রূপার কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল, আমি কি করেছি মাহিমার সাথে? এখন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। যেই দেখলাম আমি বাসায় নি, মাহিমা অনেক সুন্দর একটা মেয়ে, আর তুমি তার সাথে অসভ্যতামি করতে চাইলে। এতটা নিচে নেমে গেছো? আলফাজ রূপার কথায় কি বলবে বুঝতে পারছে না।
মাহিমা তাহলে এসব বুঝিয়েছে রূপাকে? এক থাপ্পড়ের প্রতিশোধ এভাবে নিল? সে রূপার গালে হাত দিয়ে কাঁপা গলায় বলে, আমাকে বিশ্বাস করো না তুমি? ওই মেয়েটার কথায় আমায় এভাবে ভুল বুঝলে? তাহলে মাহিমা মিথ্যে বলছে? ও আমি মিথ্যা কথা কেন বলবে? আমার ছোটবেলার বান্ধবী মাহিমা। এবার রূপা একটু চিৎকার করে কথাটা বলে। আলফাজ তাদের রূপাকে একটু জোরে থাপ্পড় দেয়। এরপর বলে, ছোটবেলার বান্ধবী বললো আর বিশ্বাস করলে? আর তোমার স্বামী কেমন সেটা তুমি জানো না? এতদিনেও বোঝুনি? বাহ! বলে আলফাজ রুম থেকে বেরিয়ে যায়। তখনই মাহিমা হন্তদন্ত হয়ে ওদের রুমে আসে। এসে রূপা আর আলফাজের ঝগড়া হয়েছে দেখে সে মনে আনন্দ পেলেও মুখটা কাদো কাদো করে রূপাকে জড়িয়ে ধরে সে বলে, এসবের পরও তুই দুশ্চরিত্র লোকের সাথে থাকবি, যে নিজে দোষ করে ধরা পড়ার পরেও স্বীকার না করে ক্ষমা না চেয়ে উল্টো তোর সাথে ঝগড়া করে। কাল আমি গ্রামে যাচ্ছি, তুই যদি চাস তো রাতে সব গুছিয়ে নে, আমি রুমে যাচ্ছি, গোছগাছ করব। বলি মাহিমা চলে যায়। রূপা পাথরের ন্যায় বসে রইল ফ্লোরে। সে তখনই আলফাজ আর রূপার রুমে প্রবেশ করে আর বলে, ভাইয়া রূপা কোথায়? জানি না, বলতে পারি না। রাতে বাসে ফিরে ওকে দেখিনি, খুঁজেও পাইনি। আলমারিতে কাপড় চোপড়ও নেই, হয়তো চলে গেছে বাসা থেকে, যেটা আপনি চেয়েছিলেন। কিন্তু আপনি এত নর্মাল বিহেভ করছেন, তাতে কেমন সন্দেহ লাগছে। আপনার কথাই ঠিক বুঝলেন মিস মাহিমা, কালো মেয়েদের মন তাদের গায়ের রঙের মতোই কুৎসিত হয়। নয়তো আপনার এক কথায় নিজের স্বামীকে বিশ্বাস করলো না, আপনার মিথ্যে কথা বিশ্বাস করলো। আসলে আমাকে ভালোই বাসেনি, আর যে ভালোবাসে না তার পেছনে আলফাজ হাসান ঘুরে না। বাহ, দারুণ তো, আমার একটা মিথ্যা কথা দিয়ে সংসার শেষ, এটা আপনাদের ভালোবাসা? বলে মাহিমা হো হো করে হেসে ওঠে। তখন রূপা পেছন থেকে এসে মাহিমাকে ঘুরিয়ে সপাটে কয়েকটা থাপ্পড় দেয়। মাহিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, রূপা তুই? আলফাজ যে বলল তুই চলে গেছিস। গিয়েছিলাম, তবে বাসা ছেড়ে বা আমার স্বামীকে ছেড়ে নয়, তোদের স্পেস দিতে গিয়েছিলাম, যেন সত্যটা স্বীকার করিস। কাল রাতে আলফাজ আমাকে সব বুঝিয়ে দিয়ে এ প্ল্যান করে, আর আমরা সফল হলাম। ছি মাহিমা, তুই কিভাবে পারলি এরকম আমাদের সংসার ভাঙার চেষ্টা করতে? আলফাজ তখন রূপার পাশে এসে দাঁড়ায়। সে জোর গলায় বলে, মিথ্যার জয় কখনো হয় না। আমাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে চলে যেতে দেব, কিন্তু আপনি এখন আমাদের বাসা ছেড়ে চলে যেতে পারেন। মাহিমা মাথা নিচু করেছিল। সে আর কোনো কথা না বলেই দৌড়ে চলে গেল। কিছু বলার মুখ নেই তার। এদিকে রূপা আলফাজের কাছে মাপ চায় ভুল বোঝার জন্য, মিথ্যা বলার জন্য। আলফাজ রূপাকে বুকে জড়িয়ে নেয়।